রামপুরা জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেক আসামি এসআই তারিকুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তার থাকা একমাত্র আসামি এএসআই চঞ্চলকে ২০ বছরের সাজা দেওয়া হয়েছে। রবিবার ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেল এই রায় দেওয়া হয়। পূর্ণ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি পঞ্চম রায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ২ আসামি তখনকার খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান। রায় পড়ার শুরুতেই রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতকে জানান এরই মধ্যে সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। সাক্ষ্য শুনানিতে আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ২০২৫ সালের ৭ আগস্ট এই ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে এই মামলা করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো চার্জ তাদের ৩ জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা মনে করি যে অত্যন্ত সুচিন্তিতভাবে এই রায়টি দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে যে রায় হয়েছে এটি আইন অনুযায়ী যথার্থ হয়েছে। গেল ১৭ বছরে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের জন্য বাজেটে বরাদ্দ চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন। আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাজেটকে জনবান্ধব বলে আখ্যা দিয়েছেন। তবে বিরোধী দলের এমপিরা ঋণগ্রস্ত বাজেট তৈরি করার সমালোচনা করেন। বিস্তারিত নূর নবী সরকারের রিপোর্টে। অর্থ বছরের জাতীয় সংসদে বাজেট অধিবেশনে চলছে সাধারণ আলোচনার শেষ কর্মদিবস। এতে অংশ নেন সরকারি দলের সংসদ সদস্যরা, কথা বলেন দেশের নানা ইস্যুতে। এই বাজেট বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং দেখাবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব একটা অসম্ভবকে সম্ভব করা। এটা তো ইনশাআল্লাহ সম্পূর্ণ পূরণ হবে। এটা হলো জিওবির টাকার একটা বাজেট, গভর্নমেন্টের টাকা। লেটস চেঞ্জ দ্য সিস্টেম, তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য। বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে পারলে দেশ এগিয়ে যাবে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের সমাজে বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ তৈরিতে সৃষ্টি করে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেটে। পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায় তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। বিদ্যমান বাস্তবতায় সামঞ্জস্যপূর্ণভাবে যে বাজেট দেওয়া সম্ভব ছিল সেই বাজেটই এখানে প্রণয়ন করা হয়েছে। বাজেটে নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের জন্য অর্থ বরাদ্দ রাখার প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু ১৭ বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে। মাননীয় স্পিকার, বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা সমালোচনা করেন। ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। দারিদ্রতা থেকে মুক্ত করতে চাই। যদি আমরা কাউকে দান করি, কাউকে যদি আমরা কোনো প্রণোদনা দিই, কিছুদিনের জন্য তার উপকার হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার তার সে ভিক্ষার হাতি থাকবে। কিন্তু যদি কাজ দিই তাহলে কিন্তু জাতি গড়ে উঠবে। প্রধানমন্ত্রীর সম্প্রতি চীন ও মালয়েশিয়া সফর নিয়ে ধন্যবাদ জানান এমপি মন্ত্রীরা। মাননীয় স্পিকার, নূর নবী সরকার, ৭১, ঢাকা। বাজেট সম্পর্কিত এই আলোচনা
বাণিজ্য ঘাটতি কমিয়ে মেগা প্রকল্পে সহায়তার নতুন দিক উন্মোচন করবে প্রধানমন্ত্রীর চীন সফর। পাশাপাশি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও যোগ করবে নতুন মাত্রা, এমন মত অর্থনীতিবিদদের। তবে সিদ্ধান্ত বা উদ্যোগগুলো বাংলাদেশের পক্ষ নিতে সরকারকে আরও বেশি জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সম্ভাবনাময় খাতের পণ্য রপ্তানিতে বাড়তি সুবিধার দাবি জানিয়েছেন কেউ কেউ। রাকিব আল জাবেদের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক এখন চীন। শুধু তাই নয়, পুরো পৃথিবীর পণ্য, প্রযুক্তি আর সেবা উৎপাদনেরও পাওয়ার হাউস বলা হয় প্রায় $21 ট্রিলিয়ন এই অর্থনীতিকে, যার সাথে বাংলাদেশের যোগসূত্র অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ স্থানীয় আমদানির 4 ভাগের 1 ভাগেরই যোগানদাতা দেশটি। সেই সাথে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রেও উপরের সারিতে। দুদেশের নিবিড় সম্পর্ককে আরও জোরালো করতে সম্প্রতি চীন সফর করে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই রাষ্ট্রীয় সফর, তাই নানা কারণেই তাৎপর্যপূর্ণ। কারণ সই হয়েছে 17টি সমঝোতা স্মারক, প্রস্তাব এসেছে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণে। একই সাথে গুরুত্ব পেয়েছে তিস্তা প্রকল্পে দেশটির সহযোগিতার আভাসও। বিনিয়োগ আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি আমরা আনতে পারি এবং তার মাধ্যমে যদি আমরা রপ্তানি সম্প্রসারণ করতে পারি, এইটা সবচেয়ে ভালো একটা জায়গা হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রত্যাশার জায়গা আছে। প্রত্যেকটা বিনিয়োগ প্রকল্প যেখানে আমরা চাইনিজ ইনভেস্টমেন্ট চাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে কৌশলের হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে একটা হতে পারে যে সরকার এইসব ব্যাপারে অত্যন্ত ট্রান্সপারেন্ট হতে পারে। হ্যাঁ, আমাদের নীতিতে থাকতে পারে যে কোন সেক্টরগুলোতে আমরা বিনিয়োগ চাচ্ছি, বিশেষ করে রপ্তানি সম্প্রসারণ করার জন্য। আমাদের এই যে প্রজেক্টগুলো আছে, তো সেখানে তো একটা লং টার্মের কমিটমেন্ট লাগবে। যে আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে, এর মধ্যে একটা হলো যে তিস্তাবাদ। এখনই কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে বাংলাদেশে চীনের অনেকগুলো কিন্তু বিনিয়োগ আসতে পারে, বিভিন্ন খাত আছে। তথ্য বলছে সবশেষ অর্থবছরে দেশটি থেকে আসে প্রায় $18 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি হয় $1 বিলিয়নেরও নিচে। অথচ বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ দিয়ে রেখেছে দেশটি। তাই এই ঘাট নিয়ে জোর দেওয়া হচ্ছে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে। ব্যবসায়ীরা মনে করেন এবারের সফর ঘিরেও তৈরি হয়েছে সেই সম্ভাবনা। এছাড়া উৎপাদনশীল খাতে সেদেশের বিনিয়োগ টানার মাধ্যমেও ঘাটতি কমানোর কথা বলছেন তারা। প্রাইভেট সেক্টরের মানুষ হিসাবে আসলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কারণ সামনের দিনে যেই ধরনের ব্যবসা বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি এবং গ্লোবাল ট্রেন্ডটা যেদিকে যাচ্ছে, 2-3 দশকের জন্য আমরা যে পরিকল্পনাগুলো করব, সেগুলোর একটা ফুটস্টেপ এই সফরের মধ্যে দিয়ে শুরু হবে। চায়নার বাজারে আমাদের কিন্তু আরও রপ্তানি করতে হবে, কারণ চায়নার সঙ্গে বর্তমানে আমাদের যে বাণিজ্য ভারসাম্য আছে, সেটা কিন্তু অসম্ভব মাত্রায় চায়নার অনুকূলে, এবং সেটা করতে হলেও চায়নার বাজারে অধিকতর রপ্তানি করতে হলে সেখানেও কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্ট কাজে লাগতে পারে। জ্বালানি, সৌরবিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ খাতে চীনের সহায়তা আরও বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম এমন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্পারসোকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো আকস্মিক পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক যুগোপযোগী স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলানোর নির্দেশ দেন। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঘুরে দেখেন। প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্পারসোর চেয়ারম্যান সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রবিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রবিবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রাথমিকে জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এদিকে আরেক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সনদ নির্ভর নয়, কর্মমুখী শিক্ষাই সরকারের অগ্রাধিকার। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সিলেটের সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে সভা করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, শুধু প্রশ্ন ফাঁসকারী নয়, যারা এ নিয়ে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইটা কিন্তু গিয়েই সরকারিকরণ করতে হবে, হয়নি কেন আমার কাছে জবাব দিতে চেয়েছে। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও সুখবর দেন তিনি। এটা আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে।
এদিন রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আগের মতো সনদ ব্যবসা বন্ধ করবে বিএনপি সরকার। বিগত দিনগুলোতে এত হয়তো অন্যায় হয়েছে, করাপশন হয়েছে, মানে দুর্নীতি হয়েছে এবং অব্যবস্থাপনা হয়েছে, যার মাধ্যমে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমাদের ডিগ্রিধারী সমাজ শিক্ষিত সঠিকভাবে হতে পারেনি। এত বছর ডিগ্রির ব্যবসা চলেছে। আগামী দিনগুলোতে আমরা চাই না আপনারা এই ডিগ্রির ব্যবসা আর কোনোদিন আহত হন। এ সময় বিশ্ব ব্যাংকের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সমমানের। তাদের অফিশিয়াল পলিসি ছিল যে সব পাস করানো, পড়ুক আর না পড়ুক পাস করানো। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, উন্নত ও আধুনিক মানের ভিটামিন এ ক্যাপসুল হামির উপসর্গ ঠেকাতেও কাজ করবে। সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই ক্যাপসুলে হামজনিত ডায়রিয়া ও জটিল নিউমোনিয়াতে মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে যায়। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচিতে 6 মাস থেকে 5 বছরের শিশুরা এই ক্যাপসুল পাবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্রে ক্যাপসুল দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রায় 500 অস্থায়ী কেন্দ্র যেমন বাস টার্মিনাল, রেল স্টেশন ও ফেরিঘাটে ক্যাপসুল বিতরণ চলছে। নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা গ্রহণ করা যাবে। এছাড়া 12 জেলার 58টি দুর্গম উপজেলার জন্য আরও 4 দিন বিশেষ এই কার্যক্রম চলবে। সুন্দরবনে মাঝে মাঝে হারিয়ে যায় কিছু মানুষ। মাছ সংগ্রহ কিংবা মধু আহরণে অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার কেড়ে নেয় প্রাণ। তারপর শুরু হয় তাদের জীবন সঙ্গিনীদের কঠিন ও ক্লান্তিকর লড়াইয়ের গল্প। উপকূলের নারীদের জীবন সংগ্রাম নিয়ে ধারাবাহিকের শেষ পর্ব আজ। বাঘ বিধবাদের গল্প তুলে এনেছেন সহকর্মী ফারহানা ন্যান্সি, ছবি তুলেছেন রিফাত আহমেদ। এই ভাষাহীন চোখে নদীর মতোই চলে জোয়ার ভাটা। এই নদী, এই সুন্দরবন 3 দশক আগে কেড়ে নিয়েছিল তার সংসার, তার প্রিয় মানুষটারে, যখন তার চোখ জুড়ে ছিল কত শত স্বপ্ন। বাসা মানুষ করতে গিয়ে, লোকের বাড়ি কাজ করতে গিয়ে কত কি যে করেছি। লোকের গুপন তো কেটে আসি, বাসার 2টো ভাতের জ্বালা করে আসি। ওই সরকার ধরো যদি আমাদের একটু পাশাপাশি দাঁড়াইতো, তাহলে আমরা আর ওই কাজটা করতে যেতাম না। যাই বাকি জীবনটুকুন আছে ঘরে কাটাইতে পারতাম। আবার এই সুন্দরবনকে ঘিরেই বেঁচে থাকার বাকিটা জীবনের কঠিন সংগ্রাম। বলছি সাতক্ষীরার শ্যামনগরের জমিরুন নেসার কথা। বাড়ি আসতে গিয়ে মানে মাগরিবের আজান দিয়েছে, এমন সময় সংবাদ এসেছে সে লোক ভালো হয়ে গেছে। উপকূলের বাঘ বিধবাদের সব হারিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনার গল্পগুলো এমনই। তাদের কোনো সঠিক সংখ্যা নেই সরকারি হিসেবে। এই যেমন লাভলি বেগম 10 বছরের ছেলেকে নিয়ে মানুষের বাড়িতে কাজ, নদীতে পোনা ধরা, কাঁকড়া চিংড়ির ঘেরে কাজ সবই করেছেন। বয়সের সাথে শরীরে বেঁধেছে এখন নানান রোগ। আসরের পরে বাঘে ধরেছে, যদি 2জনের সাথে গেল, সে 2জন রাত্রির বাড়ি শুয়ে 2জন ওই জায়গায় ছিল লোক। এই ডাইন পা খাই ফেলে এলে ডাইন পা। কেউ গ্রামের লোক কোনোদিন 10টা টাকা সাহায্য করে, বাড়ির মানুষও না। বিস্কুট খাইয়ে রাত্রিরে আলো সাধ্য করে খাইয়ে একদিন কেটে গেছে। কোনোদিন এরকম খারাপ স্বপ্ন দেখিনি। পাঁচটা খালার বলছিস কি, খালা আমি আজকে এত বড় স্বপ্ন দেখিস কেন? এখনো খাদিজার চোখের সামনে ভাসে মানুষটাকে শেষ বিদায়ের ক্ষণ। এই তো গেল বছর হঠাৎ খবর আসে মধু সংগ্রহে যাওয়া সাহসী মানুষটা বাঘের আক্রমণে জীবনের শেষ যুদ্ধটায় হেরে গেছেন। সবার গায়ের মাথা হাত বুলি, ভালো দূর স্তরে গেছে। ছেলের মাথা হাত বুলি, আব্বা মার বুলি, আমার বললো। তা আমার কেউ বলিনি যে মারা গেছে। আমি বাইরে আসি, তাও আমার কেউ বলি, শুধু কান্তি। কান্দার পরে যখন মা করলে কাছে আসলো, আমার মা আমার ছেলির কান্দা দেখি তখন ভাবলাম যে আমার স্বামী মারা গে। বাড়ি যেই লাই ঢিকিতে তখন আর বিশ্বাস এর খোলে আমি পাগল হয়ে গেছি। বাঘ বিধবাদের নিয়ে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট নামে সংগঠনটি কাজ করছে কয়েক বছর ধরে। তাদের অভিজ্ঞতাও সুখকর নয়। সুন্দরবনে যেসব জেলেরা রাজস্ব দিয়ে সুন্দরবনে যায় এবং এতদিন যাবৎ যারা
বা এরকম মানে মারা গিয়েছে, তাদের পরিবারকে সন্তানদেরকেও দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের বলে আমরা মনে করি। বাক বিধবাদের সন্তানরা রয়েছে, তাদের শিক্ষার জন্য অবশ্যই সরকারি এবং বেসরকারিভাবে এগিয়ে আসা উচিত। প্রত্যাশা মানুষগুলো যেন হারিয়ে না যায়, আবার ট্র্যাজেডি হলে তারা যেন পায় ক্ষতিপূরণ। সুন্দরবনের যে বাঘ একদিন কেড়ে নিয়েছিল পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে, তার ছায়া যেন আজও তাড়া করে বেড়ায় এই জনপদের অসংখ্য নারীকে। বাঘ বিধবারা পুরো জীবন জুড়ে বয়ে বেড়ায় বঞ্চনা আর দীর্ঘশ্বাসের গল্প। সরকারিভাবে তাদের সহায়তার প্রতিশ্রুতি থাকলেও সেটা খুবই সামান্য আর অনেকের কাছেই পৌঁছায় না। তাই বাঘ বিধবাদের প্রত্যাশা, তাদের পুনর্বাসনে রাষ্ট্র তাদের পাশে থাকবে। ফারহানা ন্যান্সি, মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা। 1 মাসে 4 দফা পুশিন চেষ্টার পর মেহেরপুরের সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের বাসিন্দারাও পুশিন প্রতিরোধে বিজিবিকে সহায়তা দিচ্ছেন। 71 টেলিভিশনের কাছে তারা জানিয়েছেন যে কোনো অনুপ্রবেশ প্রতিরোধ করা হবে। এদিকে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন পুশিনের ক্ষেত্রে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, দ্রুত এর কূটনৈতিক সমাধান দরকার। আসিফ ইকবালের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে ভারতের সঙ্গে 103 কিলোমিটার সীমান্ত রয়েছে। গেল 6 জুন মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে পুশিং করা হয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ 6 জনকে। পরে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। 19 জুন বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জন, 25 জুন কেওড়াতলা সীমান্তে 10 জন এবং 26 জুন সর্বশেষ 3 জনকে পুশিং করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবগুলো চেষ্টায় ব্যর্থ হয় বিজিবির কড়া নজরদারিতে। বিজিবি নজরদারি ও টহলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে সাধারণ মানুষ। তারা জানান পুশিং নয়, যথাযথ পরিচয় নিশ্চিত করে এবং কাউকে বাংলাদেশে পাঠাতে হলে আন্তর্জাতিক আইন মানতে হবে। ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে পাচার করছে, এখন আমরা গ্রামবাসী দেখে ফেলেছি, সে পাচার আমরা হতে দেয়নি। আপনার ইন্ডিয়ান নাগরিক যদি বাংলাদেশের হয়ে থাকে, আপনি বিজেপিকে লেটারের মাধ্যমে দেন, ফ্ল্যাগ মিটিং করেন, তারপরে আপনি লোক দেন। আপনি এইভাবে অবৈধভাবে কেন দিবেন? পুশিং ব্যাপারটা বাংলাদেশের সরকারের উচিত শক্ত হাতে দমন করা। ওনারা এখানে চাকরি করতেছে, আমরা স্থানীয় লোক, এই হিসাবে আমরা আমাদের একটা দায়িত্ব যে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরের লোক না ঢুকতে পারে। সীমান্ত নজরদারিতে সাধারণ মানুষের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন বিজিবি কর্মকর্তারাও। তারা বলছেন এই সংকটের কূটনৈতিক সমাধান দরকার। সীমান্ত এলাকার জনগণ সীমান্ত এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে। তাছাড়া জনশক্তি বলে একটা কথা রয়েছে, এলাকার স্থানীয় জনগণ যখন বিজিবির সাথে থাকে অবশ্যই তখন আমাদের মনোবল বৃদ্ধি পায়। মেহেরপুরের দীর্ঘ সীমান্তে দিনরাত চলছে বিজিবির সার্বক্ষণিক কড়া টহল। হাসান আহমেদ, 71। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। পুলিশ জানায় সকাল থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শত শত মানুষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে কয়েক গ্রামের মানুষ দুই পক্ষে ভাগ হয়ে সংঘর্ষে জড়ায়। এতে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে অতিরিক্ত পানি খাইয়ে মোটা তাজা করার চেষ্টার অভিযোগ উঠেছে ব্যবসায়ী চান বাদশার বিরুদ্ধে। এদিকে এই ঘটনায় শাহাদত নামে একজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার শাহ আব্দুর রৌফ জানান, বুধবার বাঞ্ছারামপুরের রূপসদী বাজারে একটি ছাগল বিক্রির জন্য বাজারে আনেন ব্যবসায়ী চান বাদশা। পরে ছাগলের ওজন বাড়ানোর জন্য তিনি 2 পায়ে আটকে ছাগলটির মুখে চেপে ধরেন, আরেকজন পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাওয়াতে থাকেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতারের দাবি শুরু হয়। এরপরই পালিয়ে যায় অভিযুক্ত চান বাদশা। এদিকে তার সহযোগী শাহাদাতকে আটক করেছে পুলিশ। চান বাদশার গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয়া ভারতের ট্যুরিস্ট ভিসা আজ থেকে চালু হচ্ছে। ঢাকা সহ দেশের 5টি সেন্টারে ভিসার আবেদন করা যাবে। গেল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই তথ্য দেন। এদিকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার জানিয়েছে, আগামীকাল ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো আজ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রকাশ করা হবে। শুধু যারা তাদের ওয়েব ফাইলগুলো সফলভাবে
আপলোড করেছেন তাদের জন্য স্লট খোলা থাকবে। ভিসার জন্য সাইন আপ এবং ওয়েব ফাইল আপলোডের সুযোগ দেওয়া হবে দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুধু বিকেল 5টায় খোলা হবে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় আনন্দ ছড়িয়েছে কলকাতার ব্যবসায়ীদের মাঝে। এরই মধ্যে অতিথিদের বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, নানা কারণে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়ায় ব্যবসা ক্ষেত্রে যে ধস নেমেছিল তা কাটিয়ে উঠবে এবার। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে কিছুটা ফাটল ধরে। এই সম্পর্ক তলানিতে পৌঁছায় যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়। এক পর্যায়ে কিছু অপ্রীতিকর ঘটনার জেরে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাবে ধস নামে কলকাতার ব্যবসা বাণিজ্যে। পর্যটকদের অভাবে বন্ধ হয়ে যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল মোটেল। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতি হয়। প্রায় 2 বছর পর গত 25শে জুন দুপুরে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসায় পুনরায় চালুর ঘোষণা দেন। আর এই ঘোষণাতেই আনন্দে ভাসছেন কলকাতার ব্যবসায়ীরা। খুব খুশি স্যার, শুনলাম আমরা গতকাল শুনলাম, খুবই ভালো লাগছে। তো মালিকরা কর্তৃপক্ষ সব ফোন করছে, এতে আমাদের বাতের সংখ্যা বেড়ে যাবে, ব্যবসা ভালো হবে। দুই দেশ মিলে চললে সেটাই বেস্ট। দুই দেশেরই স্বার্থ দুই দেশের সঙ্গে জড়িত। হ্যাঁ, অতএব অ্যালায়েন্স হলেই ভালো। মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট কিংবা লিন্ডসে স্ট্রিট সবখানেই এখন নতুন আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশি অতিথিদের বরণ করতে নিচ্ছেন নানা প্রস্তুতি। 1 বছর থেকে এরকমই বসেছিলাম, 1.5 বছর থেকে। এবার ট্যুরিস্ট ভিসা আসবে, তাহলে ভালো হবে, দোকান থেকে ভালো হবে, আমাদেরও ভালো হবে। 2 বছর আমরা যে বুকটা করেছি সেটা হয়তো আমরা রিলিভ করার চেষ্টা করছি। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার প্রভাব পড়েছিল এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও। পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় অনেকটা নীরবতা ছিল সীমান্ত এলাকায়। ট্যুরিস্ট ভিসা চালু হলে সেখানে কর্মব্যস্ততা ফিরবে। এতে দুই দেশের সম্পর্কের যেমন উন্নতি হবে তেমনি চাঙ্গা হবে অর্থনীতিও, এমনটাই প্রত্যাশা সবার। সত্যজিৎ চক্রবর্তী, 71, কলকাতা।